রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পাত্র ও পাত্রী। গল্পটি 4টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। ইতিপূর্বে প্রজাপতি কখনো আমার কপালে বসেনি বটে, কিন্তু একবার আমার মানস পদ্মে বসেছিলেন। তখন আমার বয়স 16। তারপরে কাঁচা ঘুমে চমক লাগিয়ে দিলে যেমন ঘুম আর আসতে চায় না, আমার সেই দশা হলো। আমার বন্ধু বান্ধবরা কেউ কেউ দ্বার পরিগ্রহ ব্যাপারে দ্বিতীয়, এমনকি তৃতীয় পক্ষে প্রমোশন পেলেন। আমি কৌমার্যে লাস্ট বেঞ্চিতে বসে শূন্য সংসারের কড়িকাঠ গণনা করে কাটিয়ে দিলুম। আমি 14 বছর বয়সে এন্ট্রেন্স পাশ করেছিলুম। তখন বিবাহ কিংবা এন্ট্রেন্স পরীক্ষায় বয়স বিচার ছিল না। আমি কোনো দিন পড়ার বই গিলিনি, সেই জন্যে শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয়নি। ইঁদুর যেমন দাঁত বসাবার জিনিস পেলে সেটাকে কেটে কুটে ফেলে, তা সেটা খাদ্যই হোক আর অখাদ্যই হোক, শিশুকাল থেকেই তেমনই ছাপার বই দেখলেই সেটা পড়ে ফেলা আমার স্বভাব ছিল। সংসারে পড়ার বইয়ের চেয়ে না পড়া বইয়ের সংখ্যা ঢের বেশি। এই জন্য আমার পুঁথির সৌরজগতে স্কুল পাঠ্য পৃথিবীর চেয়ে বেস্কুল পাঠ্য সূর্য 14 লক্ষ গুণে বড় ছিল। তবু আমার সংস্কৃত পণ্ডিত মশায়ের নিদারুণ ভবিষ্যৎবাণী সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করেছিলুম। আমার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখন আমরা ছিলেম সাতক্ষীরায় কিংবা জাহানাবাদে কিংবা ওই রকম কোনো একটা জায়গায়। গোড়াতেই বলে রাখা ভালো, দেশ কাল এবং পাত্র সম্বন্ধে আমার এই ইতিহাসে যে কোনো স্পষ্ট উল্লেখ থাকবে তার সবগুলোই সুস্পষ্ট মিথ্যে। যাদের রসবোধের চেয়ে কৌতূহল বেশি তাদের ঠকতে হবে। বাবা তখন তদন্তে বেরিয়েছিলেন। মায়ের ছিল কি একটা ব্রত, দক্ষিণা এবং ভোজন ব্যবস্থার জন্য ব্রাহ্মণ তার দরকার। এই রকম পারমার্থিক প্রয়োজনে আমাদের পণ্ডিত মশাই ছিলেন মায়ের প্রধান সহায়। এই জন্য মা তার কাছে বিশেষ কৃতজ্ঞ ছিলেন, যদিচ বাবার মনের ভাব ছিল ঠিক তার উল্টো। আজ আহারান্তে দান দক্ষিণার যে ব্যবস্থা হলো, তার মধ্যে আমিও তালিকাভুক্ত হলুম। সে পক্ষে যে আলোচনা হয়েছিল তার মর্মটা এই: আমার তো কলকাতায় কলেজে যাবার সময় হলো। এমন অবস্থায় পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার জন্যে একটা সদুপায় অবলম্বন করা কর্তব্য। যদি একটি শিশুবধূ মায়ের কোলের কাছে থাকে, তবে তাকে মানুষ করে যত্ন করে তার দিন কাটতে পারে। পণ্ডিত মশাইয়ের মেয়ে কাশেশ্বরী এই কাজের পক্ষে উপযুক্ত, কারণ সে শিশুও বটে, সুশীলাও বটে। তার কুলশাস্ত্রের গণিতে তার সঙ্গে আমার অঙ্কে অঙ্কে মিল। তাছাড়া ব্রাহ্মণের কন্যাদায় মোচনের পারমার্থিক ফলও লোভের সামগ্রী। মায়ের মন বিচলিত হলো। মেয়েটিকে একবার দেখা কর্তব্য এমন আভাস দেবা মাত্র পণ্ডিত মশাই বললেন তার পরিবার কাল রাত্রেই মেয়েটিকে নিয়ে বাসায় এসে পৌঁছেছেন। মায়ের পছন্দ হতে দেরি হলো না, কেননা রুচির সঙ্গে পুণ্যের বাটখারার যোগ হওয়াতে সহজেই ওজন ভারী হলো। মা বললেন মেয়েটি সুলক্ষণা, অর্থাৎ যথেষ্ট পরিমাণ সুন্দরী না হলেও সান্ত্বনার কারণ আছে। কথাটা পরম্পরায় আমার কানে উঠল। যে পণ্ডিত মশাই ধাতুরূপকে বরাবর ভয় করে এসেছি, তার কন্যার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ, এরই বিসদৃশ্যতা আমার মনকে প্রথমেই প্রবল বেগে আকর্ষণ করলে। রূপকথার গল্পের মতো হঠাৎ সুবন্ত প্রকরণ যেন তার সমস্ত অনুস্বর বিসর্গ ঝেড়ে ফেলে একেবারে রাজকন্যা হয়ে উঠল।
একদিন বিকেলে মা তার ঘরে আমাকে ডাকিয়ে বললেন, শোনো, পণ্ডিত মশাইয়ের বাসা থেকে আমার মিষ্টি এসেছে, খেয়ে দেখ। মা জানতেন আমাকে 25টা আম খেতে দিলে আর 25টার দ্বারা তার পাত পূরণ করলে তবে আমার ছন্দ মেলে। তাই তিনি রসনার সরস পদ দিয়ে আমার হৃদয়কে আহ্বান করলেন। কাশেশ্বরী তার কোলে বসেছিল। স্মৃতি অনেকটা অস্পষ্ট হয়ে এসেছে, কিন্তু মনে আছে রাংতা দিয়ে তার খোপা মোড়া, তার গায়ে কলকাতার দোকানের একটা শাটিনের জ্যাকেট, সেটা নীল এবং লাল এবং লেস এবং ফিতের একটা প্রত্যক্ষ প্রলাপ। যতটা মনে পড়ে, রং শ্যামলা, ভুরু জোড়া খুব ঘন এবং চোখ দুটো পোষা প্রাণীর মতো বিনা সংকোচে তাকিয়ে আছে। মুখের বাকি অংশ কিছুই মনে পড়ে না। বোধহয় বিধাতার কারখানায় তার গড়ন তখনও সারা হয়নি, কেবল এক মেটে করে রাখা হয়েছে। আর যাই হোক, তাকে দেখতে নেহাত ভালো মানুষের মতো। আমার বুকের ভেতরটা ফুলে উঠল। মনে মনে বললুম, ওই রাংতা জড়ানো বেনিওয়ালা জ্যাকেট মোড়া সামগ্রীটি 16 আনা আমার। আমি ওর প্রভু, আমি ওর দেবতা। অন্য সমস্ত দুর্লভ সামগ্রীর জন্যে সাধনা করতে হয়, কেবল এই একটি জিনিসের জন্য নয়। আমি করে আঙুল নড়ালেই হয়। বিধাতা এই বর দেবার জন্যে আমাকে সেধে বেড়াচ্ছেন। মাকে যে আমি বরাবর দেখে আসছি, স্ত্রী বলতে কি বোঝায় তা আমার ওই সূত্রে জানা ছিল। দেখেছি বাবা অন্য সমস্ত ব্রতের উপর চটা ছিলেন, কিন্তু সাবিত্রী ব্রতের বেলায় তিনি মুখে যাই বলুন, মনে মনে বেশ একটু আনন্দ বোধ করতেন। মা তাকে ভালোবাসতেন তা জানি, কিন্তু কিসে বাবা রাগ করবেন, কিসে তার বিরক্তি হবে, এইটেকে মা যে একান্ত মনে ভয় করতেন, এরই রসটুকু বাবা তার সমস্ত পৌরষ দিয়ে সবচেয়ে উপভোগ করতেন। পুজোতে দেবতাদের বোধ হয় বড় একটা কিছু আসে যায় না, কেননা সেটা তাদের বৈধ বরাদ্দ, কিন্তু মানুষের নাকি ওটা অবৈধ পাওনা। এই জন্যেই ওইটের লোভে তাদের অসামাল করে। সেই বালিকার রূপ গুণের টান সেদিন আমার উপরে পৌঁছায়নি, কিন্তু আমি যে পূজনীয় সেই কথাটা সেই 14 বছর বয়সে আমার পুরুষের রক্তে গজিয়ে উঠল। সেদিন খুব গৌরবের সঙ্গে আমগুলো খেলুম, এমনকি সগর্বে 3টে আম পাতে বাকি রাখলুম, যা আমার জীবনে কখনো ঘটেনি, এবং তার জন্যে সমস্ত অপরাহ্নকালটা অনুশোচনায় গেল। সেদিন কাশেশ্বরী খবর পায়নি আমার সঙ্গে তার সম্বন্ধটা কোন শ্রেণী, কিন্তু বাড়ি গিয়েই বোধহয় জানতে পেরেছিল। তারপরে যখনই তার সঙ্গে দেখা হতো, সে শশব্যস্ত হয়ে লুকোবার জায়গা পেত না। আমাকে দেখে তার এই ত্রস্ততা আমার খুব ভালো লাগতো। আমার আবির্ভাব বিশ্বের কোনো একটা জায়গায় কোনো একটা আকারে খুব একটা প্রবল প্রভাব সঞ্চার করে, এই জৈব রাসায়নিক তথ্যটা আমার কাছে বড় মনোরম ছিল। আমাকে দেখেও যে কেউ ভয় করে বা লজ্জা করে বা কোনো একটা কিছু করে, সেটা বড় অপূর্ব। কাশেশ্বরী তার পালানোর দ্বারাই আমাকে জানিয়ে যেত জগতের মধ্যে সে বিশেষভাবে, সম্পূর্ণভাবে এবং নিগূঢ়ভাবে আমারই। এতকালের অকিঞ্চিৎকরতা থেকে হঠাৎ এক মুহূর্তে এমন একান্ত গৌরবের পথ লাভ করে কিছুদিন আমার মাথার মধ্যে রক্ত ঝাঁঝা করতে লাগল। বাবা যেরকম মাকে কর্তব্যের বা রন্ধনে বা ব্যবস্থা ত্রুটি নিয়ে সর্বদা ব্যাকুল করে তুলেছেন, আমিও মনে মনে তারই ছবির উপরে দাগা বুলোতে লাগলুম। বাবার অনভিপ্রেত কোনো একটা লক্ষ্য সাধন করবার সময় মা যেরকম সাবধানে নানা প্রকার মনোহর কৌশলে কাজ উদ্ধার করতেন, আমিও কল্পনায় কাশেশ্বরীকেও সেই পথে প্রবৃত্ত হতে দেখলুম। মাঝে মাঝে মনে মনে তাকে অকাতরে এবং অকস্মাৎ মোটা অঙ্কের ব্যাংক নোট থেকে আরম্ভ করে হীরের গয়না পর্যন্ত দান করতে আরম্ভ করলুম।
একদিন ভাত খেতে বসে তা খাওয়াই হলো না, এবং জানলার ধারে বসে আঁচলের খুঁট দিয়ে সে চোখের জল মুছছে। এই করুণ দৃশ্য আমি মনোচক্ষে দেখতে পেলুম, এবং এটা যে আমার কাছে অত্যন্ত শোচনীয় বোধ হলো তা বলতে পারিনি। ছোট ছেলেদের আত্মনির্ভরতার সম্বন্ধে বাবা অত্যন্ত বেশি সতর্ক ছিলেন। নিজের ঘর ঠিক করা, নিজের কাপড় চোপড় রাখা সমস্তই আমাকে নিজের হাতে করতে হতো। কিন্তু আমার মনের মধ্যে গার্হস্থ্যের যে চিত্রগুলি স্পষ্ট রেখায় জেগে উঠল, তার মধ্যে একটি নিচে লিখে রাখছি। বলা বাহুল্য, আমার পৈতৃক ইতিহাসে ঠিক এই রকম ঘটনাই পূর্বে একদিন ঘটেছিল। এই কল্পনার মধ্যে আমার অরিজিনালিটি কিছুই নেই। চিত্রটি এই: রবিবার মধ্যাহ্ন ভোজনের পর আমি খাটের উপর বালিশে ঠেসান দিয়ে পা ছড়িয়ে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছি। হাতে গুড়গুড়ির নল। ঈশ্বর তন্দ্রাবেশে নলটা নিচে পড়ে গেল। বারান্দায় বসে কাশেশ্বরী ধোবাকে কাপড় দিচ্ছিল। আমি তাকে ডাক দিলুম। সে তাড়াতাড়ি ছুটে এসে আমার হাতে নল তুলে দিলে। আমি তাকে বললুম, দেখো, আমার বসবার ঘরের বাঁ দিকের আলমারির টিনের থাকে একটা নীল রঙের মলার দেওয়া মোটা ইংরাজি বই আছে, সেইটে নিয়ে এসো তো। কাশি একটা নীল রঙের বই এনে দিলে। আমি বললুম, আহ, এটা নয়, সে এর চেয়ে মোটা, আর তার পিঠের দিকে সোনালি অক্ষরে নাম লেখা। এবারে সে একটা সবুজ রঙের বই আনলে। সেটা আমি ধপাস করে মেজের উপর ফেলে দিয়ে রেগে উঠে পড়লুম। তখন কাশির মুখ এতটুকু হয়ে গেল এবং তার চোখ ছলছল করে উঠল। আমি গিয়ে দেখলুম টিনের সেলফে বইটা নেই, সেটা আছে পাঁচের সেলফে। বইটা হাতে করে নিয়ে এসে নিঃশব্দে বিছানায় শুলুম, কিন্তু কাশিকে ভুলের কথা কিছুই বললুম না। সে মাথা হেঁট করে বিমর্ষ হয়ে ধোপাকে কাপড় দিতে লাগলো, এবং নির্বুদ্ধিতার দোষে স্বামীর বিশ্রামে ব্যাঘাত করেছে এই অপরাধ কিছুতেই ভুলতে পারলি না। বাবা ডাকাতি তদন্ত করছেন, আর আমার এইভাবে দিন যাচ্ছে। এদিকে আমার সম্বন্ধে পণ্ডিত মশাইয়ের ব্যবহার আর ভাষা এক মুহূর্তে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে এসে পৌঁছলো, এবং সেটা নিরতিশয় সদ্ভাব পাচ্ছ। এমন সময় ডাকাতি তদন্ত শেষ হয়ে গেল। বাবা ঘরে ফিরে এলেন। আমি জানি মা আস্তে আস্তে সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাবার বিশেষ প্রিয় তরকারি রান্নার সঙ্গে সঙ্গে একটু একটু করে সইয়ে সইয়ে কথাটাকে পারবেন বলে প্রস্তুত হয়েছিলেন। বাবা পণ্ডিত মশাইকে অর্থলুব্ধ বলে ঘৃণা করতেন। মা নিশ্চয়ই প্রথমে পণ্ডিত মশাইয়ের মৃদু রকম নিন্দা, অথচ তার স্ত্রী ও কন্যার প্রচুর রকমের প্রশংসা করে কথাটার গোড়াপত্তন করতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে পণ্ডিত মশাইয়ের আনন্দিত প্রগলভ্যতায় কথাটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। বিবাহ যে পাকা, দিনক্ষণ দেখা চলছে, এই কথা তিনি কাউকে জানাতে বাকি রাখেননি। এমনকি বিবাহকালে সেরেস্তাদার বাবুর পাকা দালানটি কয়দিনের জন্য তার প্রয়োজন হবে যথাস্থানে সে আলোচনাও তিনি সেরে রেখেছেন। শুভকর্মে সকলেই তাকে যথাসাধ্য সাহায্য করতে সম্মত হয়েছে। বাবার আদালতের উকিলের দল চাঁদা করে বিবাহের ব্যয় বহন করতেও রাজি। স্থানীয় এন্ট্রেন্স স্কুলে সেক্রেটারি বীরেশ্বর বাবুর তৃতীয় ছেলে তৃতীয় ক্লাসে পড়ে। সে চাঁদ ও কুমুদের রূপক অবলম্বন করে এরই মধ্যে বিবাহ সম্বন্ধে ত্রিপদী ছন্দে একটা কবিতা লিখেছে। সেক্রেটারি বাবু সেই কবিতাটা নিয়ে রাস্তায় ঘাটে যাকে পেয়েছেন তাকে ধরে ধরে শুনিয়েছেন। ছেলেটির সম্বন্ধে গ্রামের লোক খুব আশান্বিত হয়ে উঠেছে। সুতরাং ফিরে এসেই বাইরে থেকেই বাবা শুভ সংবাদ শুনতে পেলেন। তারপরে মায়ের কান্না এবং অনাহার, বাড়ির সকলের ভীতিবিহ্বলতা, চাকরদের অকারণে জরিমানা, এজলাসে প্রবল বেগে মামলা ডিসমিস এবং প্রচণ্ড তেজে শাস্তিদান, পণ্ডিত মশাইয়ের পদচ্যুতি
এবং রাংতা জড়ানো বেণীসহ কাশেশ্বরীকে নিয়ে তার অন্তর্ধান এবং ছুটি ফুরোবার পূর্বেই মাতৃসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে আমাকে সবলে কলকাতায় নির্বাসন। আমার মনটা ফাটা ফুটবলের মতো চুপসে গেল। আকাশে আকাশে হাওয়ার উপরে তার লাফালাফি একেবারে বন্ধ। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।